গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। হ্যাপি উইথ শোভনাতে তোমাদেরকে স্বাগত জানাই। বড়দেরকে আমার প্রণাম, ছোটদের এবং আমার সমবয়সী সকলকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। সকালবেলা উঠে আমার প্রথম কাজ থাকে ডাইনিং রুমের এই জানলাটাকে খোলা, কারণ রাত্রেবেলা জানলাটা দিয়েই শুই। আর তারপরের কাজ থাকে এই যে মাছেদেরকে খেতে দেওয়া, কারণ এটা যদি এখন না করি তাহলে পরে কাজগুলো সারতে সারতে একদমই ভুলে যাব। আমি অনেক মাছ কিনে এনেছিলাম, তার সাথে মাও অনেক মাছ কিনে এনেছিল। তার মধ্যে দিয়ে মায়েরই এই 3খানা মাছ বেঁচেছে, আর বাকি সমস্ত মাছই মোটামুটি একটা একটা করে সব মারা গেছে। আর এই অ্যাকোরিয়ামটা অনেক পুরনো, এটা আমার মামার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আর এই দেখো দীঘাতে গেছিলাম, দীঘার ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। তো এই আগে যেরকম আয়নাটাকে এই শেলগুলো দিয়ে সাজিয়েছিলাম, সেরকম কিছু শেল পড়েছিল, তাই সেই শেলগুলো দিয়ে সামনেটা পুরো ভরাট করে দিয়েছি আঠা দিয়ে। আর ছোট্ট ছোট্ট কিছু জায়গায় গ্যাপ রয়ে গেছে, কারণ সেই জায়গাগুলো অত ছোট আমার কাছে ছিল না। আর যেটুকুনি ছিল সাইডে, দু সাইডে এরকম ফাঁকা করে একটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি। কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর এই দেখো জলের যে দাগটা, এই দাগটা না কিছুতেই যাচ্ছে না। কিভাবে যে যাবে এই অ্যাকোরিয়ামের এই দাগগুলো, সেটা যদি তোমরা কেউ জেনে থাকো তাহলে আমাকে প্লিজ হেল্প করো তো। আর অনেক দিন হলো অ্যাকোরিয়ামটা পরিষ্কারও করা হয়নি, কদিন পরেই সময় করে অ্যাকোরিয়ামটা পরিষ্কারও করতে হবে। তো এই যে রান্নাঘরেও চলে এসেছি কর্তামশাইয়ের জন্য চা করতে। তোকে এই চাটা দিতে গেলাম। আর এই দেখো তোমাদের হিয়া, সে করছে গানের প্র্যাকটিস, কারণ আজকে ওয়েদারটা একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, তাই জন্য ওকে আর স্কুলে পাঠাইনি, কারণ কিছুদিন আগেই জ্বর থেকে উঠলো তার জন্য। তো ওই যে গানের প্র্যাকটিস চলছে এখন, আর ওর গানটা ওর বাবাই দেখে, নাচটা আর পড়াশোনাটা এরকম আমি দেখি, গানের পুরো দিকটাই কিন্তু ওর বাবা দেখে, তাই বাবার সাথে চলছে এখন প্র্যাকটিস। তারপরে চলে গেলাম এই যে কলমি শাকের চাষ করেছি, সেখান দিয়ে কলমি শাক তুলতে। আসলে কলমি শাক আনার পরে সেই ডালগুলো আমার মা বোতলের মধ্যে ভরে রাখতো আর জল দিয়ে রাখতো, তার দিয়েই কলমি শাক হতো অনেকটাই। তো সেটাও করেছি। তো হঠাৎ মাথায় বুদ্ধি এলো যে এরকম শোলা ফুটো করে যদি এইভাবে দিয়ে রাখি তাহলে তো অনেকটা বেশি জায়গা পাবে আর অনেকটা বেশি করে হবে। তাই জন্য একটা শোলা কেটে মধ্যিখানে ফুটো ফুটো করে পেন দিয়ে তার মধ্যে ওই ডালগুলো, যে নিচে যে মোটা অংশ থাকে কলমি শাক আনার সময়, সেই মোটা ডালগুলো এইভাবে দিয়ে আর নিচে একটা বাথটবে জল দিয়ে ওপরে রেখে দিয়েছি। যেহেতু শোলা সেটা ভাসছে, আর এইভাবে জলের মধ্যে রেখে দেওয়ার পরে বেশ অনেকটাই হয়েছে। এর আগেও হয়েছিল, আমি তুলে নিয়েছিলাম, তুলে রান্না করা হয়ে গেছে। আর তার কিছুদিন পরেই আবার এইটুকুনি হয়েছে, এটাকে তুলবো। আর আজকে যেটা রান্না করব সেটা এইটুকুনি দিয়েই হয়ে যাবে, তাই জন্য ভাবলাম একটু তুলে নিই। আর এটা যখন বানিয়েছিলাম তখন আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, প্রায় অনেক দিনই হলো এটা কিন্তু বানিয়ে রেখেছি আমি। আর এইভাবেই কিন্তু আমার টুকটাক শাক যদি লাগে আমি কিন্তু নিয়ে নিই, তোমরা কিন্তু এইভাবে করে দেখতে পারো। আর কারা কারা এইভাবে কলমি শাকের ডাল এনে রেখে দাও, তার থেকেই আবার কলমি শাক হয়, সেটাকে খাও, সেটাও কিন্তু আমাকে জানিও। তোমরা যদি কমেন্ট করো তাহলে কিন্তু আমার ভিডিও করার এনার্জিটা বাড়ে, আর তোমরা যে আমার সাথে যুক্ত আছো সেটাও আমার ভালো লাগে। সবই মোটামুটি তোলা হয়ে গেছে, আর কিচ্ছু রাখিনি, আবার নতুন হওয়ার আশা। আর দেখো নিচে কতটা শেকড় হয়েছে, এই শেকড়গুলো অনেকটাই বড় হয়ে গেছে। তো দেখো এতটা মতো কলমি শাক হয়েছে। আজকে যে রান্নাটা তাতে আমার মোটামুটি আজকে এই শাক দিয়েই হয়ে যাবে। আজকে রান্না বেশি কিছু করব না, কারণ ঠান্ডা অলরেডি লেগে আছে, এদিকে মেঘলা ওয়েদার, তার মধ্যে সত্যি কথা বলতে অনেক দিক দিয়ে সমস্যা চলছে জীবনে, মন মেজাজটাও একদম ভালো না, তাই জন্য ভাবলাম সেরকম আর কিছু রান্না করব না। কারণ নিজে একা থাকলে হয়তো রান্নাই করতাম না, কিন্তু ঘরে ছোট্ট বাচ্চা, তার জন্য তো রান্নাটা করতেই হবে। চালটা ধুয়ে জল দিয়ে দিলাম। আর এখানে আমি পেঁপে কেটে ধুয়ে রেখেছিলাম, কুমড়ো কেটে ধুয়ে রেখেছিলাম, গাজর কেটে ধুয়ে রেখেছিলাম, আর কিছু পটল সেও কেটে ধুয়ে রেখেছিলাম, আর 2-3টে কাঁচা লঙ্কা।
দেওয়ার পরে এই যে শাকগুলো যেগুলো ছিল সেগুলো আর কাটিনি, যেহেতু ছোট ছোট কচি শাক আর কাটিনি, সেগুলোকে ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি। আর একটা টমেটো সেটাকেও কুচি করে দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে ঘেটে দিয়েছি। দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। ব্যাস, এটা সিদ্ধ হতে থাকবে। ফেনা ভাত যেটা হয় আর কি, সেটাই। এরকম সবজি টবজি দিয়ে ফেনা ভাত তোমরা কারা খাও আমাকে জানিও। আর এই দেখো, এখানে আমি আদা বেটে আমি রেখে দিচ্ছি। আমার যেমন আইস বেশি দরকার পড়ে না, কারণ আমার কারোর লাগলে বা কিছু হলে আইস প্যাড আছে, সেটা দিয়েই কাজ চালাই। আর ফ্রিজে ঠান্ডা জল, ওটা দিয়েই কাজ চলে যায়। আইস সেরকম পরিমাণ লাগে না বলে আমি এইভাবে বেটে, আদা বলো রসুন বলো, এভাবে বেটে এই আইস ট্রের মধ্যে দিয়ে এটাকে ফ্রিজে রেখে দেবো। তাহলে কি হয়, অনেক দিন ধরে তুমি প্রায় 1 মাস 1.5 মাস কিন্তু এটা চলে যায়, একদমই নষ্ট হয় না। এটা এইভাবে ডিপ ফ্রিজে রেখে দিলে তুমি একবারে কাজ হয়ে গেল, তোমাকে আর বারবার আদা রসুন বাটতে লাগে না। তোমরা পেঁয়াজও এরকম করে রাখতে পারো, তবে পেঁয়াজের একটা গন্ধ থাকে, সেই জন্য পেঁয়াজটা আমি করি না। আমি আদা আর রসুনটা এইভাবে করে রাখি। আর যদি খুব অল্প দিনের জন্য, ধরো 1 সপ্তাহের জন্য তোমরা যদি রাখতে চাও, তাহলে এইভাবে রাখার কোনো দরকার নেই। তোমরা বেটে একটা টিফিন বক্সে রেখে উপর থেকে একটু সর্ষের তেল আর নুন ছড়িয়ে দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিলেও হয়ে যাবে। তাতে সময়টাও অনেকটা বেঁচে যায়, বারবার একই কাজ করতে লাগে না। আর যখন ব্যবহার করবে তখন 5 মিনিট আগে বার করে নিলে যতটা লাগবে। আর সবগুলো সমান সাইজও আমি দিই না, কোথাও কোনোটা একটু বড় সাইজ রাখি, কোনোটা একটু ছোট সাইজ রাখি। কারণ সব সময় তো আদা রসুনের পরিমাণ সমান লাগে না, কখনো কম লাগে, কখনো বেশি লাগে, কখনো কম আর বেশিটা মিলিয়ে যতটা ততটা লাগে। তাই কম বেশি মিলিয়ে করে রাখি, যাতে যখন যেরকম পরিমাণ লাগবে তখন সেরকম পরিমাণটা বার করে নেব, তারপরেই কাজ হয়ে যাবে। তো সকালে আর সেরকম কিছু করিনি, তাই তোমাদের সাথে শেয়ার করারও কিছু ছিল না। এখন এই যে নিয়ে বসেছি এই যে এই গোপালটাকে। এই গোপালটা আমার মেয়ে গেছিলো তার ঠাম্মির বাড়ি, সেখান থেকে নিয়ে এসছে দুখানে, একটা মাটির আর একটা এই পাথরের। এই গোপালটা সেখানেই পড়েছিল, ও খেলবে বলে নিয়ে এসছে। তো নিয়ে এসে এটাকে মা ধুয়ে দাও, এই করে দাও, সেই করে দাও করছিল। তো আমি ভাবলাম যখন এত কিছু করেই দেবো, তো এক কাজ করি, ধোয়ার পরেও যখন এটা এরকমই হয়ে গেছে, এটা যতই ধোও তত কিছুই হচ্ছে না, কারণ এটার রঙটা এরকমই হয়ে গেছে, কেমন একটা লাগছে। তো ভাবলাম তাহলে রঙ যখন ঘরে রয়েছে একটু আধটু, সেই রঙ দিয়েই চেষ্টা করি এটাকে নতুনভাবে কিছু করে দেওয়া, তাতে ওরও ভালো লাগবে এটা যদি নতুন রূপ পায়। তাই জন্য ভাবলাম একটু নতুনভাবেই সাজাই। তাই কিছুই না, আমি একটু ব্লু কালারের মধ্যে একটু হোয়াইট কালার মিশিয়ে পুরো গাটাকে করে নিয়েছি। আর করে নেওয়ার পরে যেখানে যেটা কালারটা দেওয়ার সেখানে সেরকম কালার দিয়েছি। আগেই বলে রাখি, আমি আঁকাতে পটু নই এবং আঁকতে আমি একদমই পারি না, রং করা তো দূরের কথা। তবু একটু চেষ্টা করলাম যে যদি করা যায় ঠিকঠাক, তাই জন্য ঘরে যখন একটু রং আছেই, দেখি যদি করা যায় ঠিকঠাক করে, তাই একটু করার চেষ্টা। আর এটা করতে করতে তোমাদের একটা কথা বলি, জানো তো কয়েক মাস ধরেই দেখছি আমার এই পরিবারে অনেক বন্ধু যেমন আসছো, তেমন অনেক বন্ধু চলেও যাচ্ছ। তার কারণ হয়তো অনেক দিন পর পর ভিডিও দিচ্ছি তাই। আসলে জানো তো, আমরা তো মানুষ, আমাদের শারীরিক সমস্যা যেমন আসবেই, তেমন পারিবারিক অর্থনৈতিক সব সমস্যাই আসে। কিন্তু ভগবান মনে হয় আমাকে এটা বেশি দিতে পছন্দ করে। আজ পারিবারিক অশান্তি দেয়, তো 2 দিন পরে শারীরিক কিছু সমস্যা, দুদিক যখন সামলে উঠি তখন অর্থনৈতিক দিক থেকে সমস্যা তৈরি করে দেয়। কথায় আছে কর্মের সাথে ভাগ্যও দরকার। আমার তো মনে হয় ভগবান আমার ওই ভাগ্যটাই লিখতে ভুলে গেছিল। আর যদি লেখেও, ভালো কিছু লেখেনি। ছোটবেলায় প্রিয় মানুষ বলতে আমার দিদা ছিল, আর তাকেই একদম ছোটতেই হারাই। আর মা বাবার অবস্থা ভালো না থাকায় মামা মাসিদের কাছেই বড় হই। একটু বড় হতেই পড়াশোনার পাশে পড়ানো বা অন্যান্য ছোট কাজ করেই নিজের প্রয়োজনগুলোকে মেটাতাম। তবুও আমার কাজ বা কষ্ট কোনোদিনও কেউ দেখতে চায়নি বা বোঝেনি। আজও তার অন্যথা হয় না। আসলে যখনই একটু মাথা উঁচু করে দাঁড়াই, ভগবান হয়তো সেটা চায় না, তাই বারবার ফেলে দেয়। জানি না এভাবে জীবনের আর কতদিন চেষ্টা চালিয়ে যেতে পারবো। অনেকেই বলে কষ্ট কর ফল পাবি, আমি বলি কবে? ছোটবেলা দিয়ে কষ্ট করেই আসছি, আজও করছি, কিন্তু সুখের মুখ দেখতেই পাই না। দাঁড়াবো নিজের পায়ে, আর কবে যারা হাসে আমার উপর তাদের উত্তর দেব কাজের মধ্যে দিয়ে। কাজ তো করছি, ফলটা কবে পাবো জানি না ভগবান কবে ভাগ্য ঠিক করবে আমার। দুঃখ যাবে, সুখ আসবে। অপেক্ষা করি জীবন বসন্তের মতো রঙিন হবে।
তো ওই গোপালটা করার পর একটু আধটু রং ছিল, আর এই মাটির গোপালটাও দেখো কেমন একটা হয়ে গেছে। তাই ভাবলাম এই গোপালটাকে কেন বাদ দেবো, এই গোপালটাকেও একটু করে দিই। তবে এটা করতে গিয়ে একটু সমস্যা হচ্ছিল, কারণ এটা অ্যাক্রিলিক কালার, আর মাটির মধ্যে যেহেতু মাটির কালার নয়, তার জন্য মাটিগুলো একটু মাঝে মাঝে উঠে আসছিল, একটু সমস্যা হচ্ছিল। তবু আস্তে আস্তে হাত দিয়ে যতটা পেরেছি আমি করে দেওয়ার চেষ্টা করেছি, আর যেখানে যেরকম রং ছিল চেষ্টা করেছি তার মানানসই রং দেওয়ার। সাদার জায়গায় সাদা দিয়েছি, আর এই নীলটা অন্য রকম নীল ছিল, একটু বেগুনি নীল টাইপের, কিন্তু সেটা আমার কাছে ছিল না, তাই এই নীলটাই দিয়ে দিয়েছি। আর চেষ্টা করেছি যেখানে যে রঙটা রয়েছে সেখানে সেই রঙটা দেওয়ার। তো দুটো কপালই রং করা হয়ে গেছে, রঙটাও বেশ টেনে নিয়েছে, প্রায় শুকিয়ে গেছেই বলা চলে হাওয়াতে। তারপরে আমি একটু ভার্নিশ লাগিয়ে দিয়েছি যাতে একটু চকচক করে আর কালারটা অনেক দিন স্টে থাকে। আর এই যে একটা মুকুট ছিল, এটাও আমার শাশুড়ি দিয়েছিল আমাকে, তখন রেখে দিয়েছিলাম, তো এই মুকুটটাও পরিয়ে দিয়েছি। তো গোপালটা রং কেমন হয়েছে আর দেখতে কেমন লাগছে, আগের থেকে এখন কেমন লাগছে, সেটা কিন্তু আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে, আর যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে বিদায় জানাচ্ছি, দেখা হবে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় হ্যাপি থেকো। টাটা।